প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, রয়েছেন মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক, নয়া দিগন্ত। আমরা শুরু করব ফয়েজ আহমদকে দিয়ে। ফয়েজ আহমদ, প্রেসিডেন্টের ছবি সরানো নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সরকারি কোনো ঘোষণা নেই, কোনো প্রজ্ঞাপন নেই, কোনো চিঠি নেই, বাট সরে যাচ্ছে ছবিগুলো। এবং এটা কেন হলো এইভাবে? মহামান্য রাষ্ট্রপতির পোর্ট্রেট বিভিন্ন দপ্তর থেকে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে আলোচনাটা এসেছে যখন দুই একটি কূটনৈতিক মিশন থেকে এই ছবি সরানো হয়েছে, তখন এখানে একটা বিষয় খুব এটা নিয়ে অনেক কনস্পিরেসি বা অনেক জটিল পরিস্থিতি, অনেক জটিল আলোচনার কোনো জায়গা নেই। এটা খুব সিম্পল একটা ঘটনা। মুশকিল হচ্ছে এই ঘটনাটা না জানার ফলেই অনেকের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মানুষ এই ঘটনার সঙ্গে নানান ঘটনাকে বা নানান পারসেপশনকে কোরিলেট করে নানান কিছু ইকুয়েশন দাঁড় করানোর চেষ্টা করেছে। মূলত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সকল অফিস আদালত থেকে ফ্যাসিজমের প্রতিনিধিত্ব করে এমন ফেজগুলোকে, যেগুলি আমাদের সরকারি অফিসে দীর্ঘদিন ধরে টানানো ছিল, সেগুলিকে সরিয়ে ফেলা হয়েছে। সেখানে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল, তার পিতা শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, এরকম এই ছবিগুলি সরে ফেলা হয়েছে। একই সঙ্গে বহু অফিস থেকে সেই সময় 8 আগস্ট যখন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলো, সরকার এক ধরনের অলিখিতভাবেই নো পোর্ট্রেট পলিসিতে চলে গেল। সরকারের কোনো অফিসে আপনি দেখবেন যে বর্তমান প্রাইম মিনিস্টার বা প্রধান উপদেষ্টা, ওনার কোনো ছবি কোথাও নেই। কিন্তু দ্যাটস ওয়াই বিভিন্ন প্রতিষ্ঠান নিজ উদ্যোগে তারা মনে করেছে, যেহেতু সরকার একটা নো পোর্ট্রেট পলিসিতে আছে, প্রধান উপদেষ্টার ছবি কোথাও টানানো হচ্ছে না, সেহেতু কোনো ছবি টানানো হবে না। এই বিবেচনা থেকে অনেকেই ছবিগুলি সরিয়ে নিয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, মিনিস্টাররা তাদের মাথার উপরে দেখবেন কারো ছবি নেই, সরিয়ে নিয়েছে। বিভিন্ন কূটনৈতিক মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, নানান জায়গা থেকে এগুলি সরানো হয়েছে। আমাদের মিশনগুলি সেই 8 আগস্টের কথা বলছি আমি, গত বছরের, তারপর থেকেই বা 5 আগস্টের পর থেকেই এই ছবিগুলি আসলে পর্যায়ক্রমে নানান জায়গায় সরিয়ে নিয়েছে। সাম্প্রতিক সময়ে দুই একটি মিশনে তারা হয়তো আগে খেয়াল করেনি, দুই একটি মিশন তাদের ছবি সরিয়ে নেওয়ার পর এটা কোনো না কোনোভাবে কোনো জায়গায় আলোচনা এসেছে যে অমুক মিশন ছবি সরিয়ে নিয়েছে। যখন সেই মিশনের সঙ্গে হয়তো একজন সাংবাদিক যোগাযোগ করেছে, তিনি বলছে শুধু আমরা না তো, সব মিশনই সরিয়ে নিয়েছে। ওই জায়গা থেকে হঠাৎ করে আমাদের গণমাধ্যমের কাছে মনে হলো হঠাৎ করে এই ছবিগুলি সরিয়ে নেওয়া হলো কিনা। বাস্তবে বিষয়টা তা নয়। এটা 8 আগস্টের পর থেকেই বিভিন্ন মিশনে, বিভিন্ন বিদেশি দপ্তর আছে আমাদের এখানে, আমার বাংলাদেশের যে সমস্ত দপ্তরগুলি বিদেশে রয়েছে সেগুলি থেকে এবং বাংলাদেশের দপ্তরগুলি থেকে এ ধরনের ছবি সরিয়ে ফেলা হয়েছে। এটা সরকারের নো পোর্ট্রেট যে পলিসি মেনটেন করছে সেটারই অংশ। এটা আলাদা কোনো নতুন কোনো উদ্যোগ নয়, এটা পুরনো উদ্যোগই, তারই প্রতিফলন। এটা নিয়ে জনমনে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি হওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু আপনারা কোনো প্রজ্ঞাপন জারি করেন নাই, কোনো চিঠিও দেন নাই। আমি যেটা আপনাকে শুরুতেই বলেছি, এটা এক ধরনের ইনহেরেন্ট হয়ে গেছে। এটা নিয়ে কোনো ধরনের উদ্যোগ আলাদা করে নেওয়া হয়নি। অমুকের ছবি টানাতে হবে বা অমুকের ছবি টানানো যাবে না, এ ধরনের কোনো পলিসিতেই সরকার চায়নি। কেউ যদি চায় টানিয়ে রাখতে পারে। কোনো একজন অ্যাডভাইজার নিজের ছবিটা নিয়ে রেখেছেন, কোনো অসুবিধা নেই। কেউ বা অনেকেই নানান ধরনের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন অনেক সিনারি আছে, সেগুলির ছবিটা নিয়ে রেখেছেন। এগুলি নিয়ে কোনো পলিসি নেই সরকারের আলাদা করে। দ্যাটস ওয়াই এখানে কোনো লিখিত বা কোনো ধরনের প্রজ্ঞাপন, এই ধরনের কোনো নির্দেশনা নেই। মাসুমুর রহমান খলিলি, ফয়েজ আহমদ সরকারের সঙ্গে রয়েছেন এবং সরকার যে ব্যাখ্যাটা দিয়েছেন, বিশেষ করে কোনো পোর্ট্রেট থাকবে না যে পলিসি তারা নিয়েছেন, এটা শুরু থেকে নিয়েছেন, এটা আমরাও জানি, এটা ঠিক আছে। কিন্তু এই প্রেসিডেন্টের ছবি সরানো নিয়ে নানান পারসেপশন তৈরি হয়েছে, তার কিছু ডালপালাও তো রয়েছে, কি বলবেন? না, এটি আপনি ঠিকই বলেছেন। মানে ছবির যে বিষয়টা, এটার তো বেশ চমৎকার ব্যাখ্যা আসলো। আমরাও কিন্তু এটাই জানি, নো পোর্ট্রেট পলিসি। এমনকি প্রধান উপদেষ্টার ছবি যখন অনেকে টানাতে চাইছিল, তখন অনাগ্রহের কথা জানানো হয়েছে, যদিও একদম আইনগতভাবে এটা করা যাবেই না এরকম হয়তো বিষয় না। আপনি যে ডালপালার কথা বললেন, এটা হচ্ছে কি, প্রধান প্রেসিডেন্ট সাম্প্রতিককালে আমরা একটা জিনিস জানতে পারি, উনি শারীরিকভাবে একটু অসুস্থ হওয়ার কারণে বিদেশে চিকিৎসার জন্য যাবেন। কারণ রাষ্ট্রপতির বিষয়টা আসলে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া, এর সাথে অনেক কিছু তো যুক্ত থাকে।
যেটা সাংবাদিক হিসেবে আমরা জানতে পারি সেটা হচ্ছে কি উনি যেভাবে চাচ্ছিলেন ওভাবে হয়তো এটা হয়নি আর কি। আর যেহেতু একটা নির্বাচনের দিকে যাচ্ছে সরকার, মানে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, স্বাভাবিকভাবে এই সময়ে রাষ্ট্রের যিনি প্রধান ওনার অনেক ধরনের হয়তো বিষয় থাকতে পারে। আমরা যতটুকু জানি ওনার যেহেতু এই সময়ে দেশের বাইরে চিকিৎসার জন্য যাওয়ার ক্ষেত্রে হয়তো কোনো বাধা অথবা অনুমোদন না পাওয়ার কোনো একটা বিষয় হয়তো থাকতে পারে, যার কারণে বলা হচ্ছে যে ইনি সম্ভবত বিদায় নিতে পারেন। ওনার ঘনিষ্ঠ কেউ কেউ এমনও বলেন যে উনি আসলে ওনার স্বাস্থ্যের অবস্থা এমন, উনি এই দায়িত্ব পালনটা অব্যাহত রাখতে চাচ্ছেন না। এখন বাস্তবে কি হচ্ছে এটা হয়তো আমি বলতে পারবো না, তবে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি আসলে প্রেসিডেন্ট ওনার পদ থেকে যদি চলে যান তাহলে এটার একটা সাংবিধানিক একটা বিষয় তো আছে। আমরা যেটা জানি সংবিধানের যেসব অনুচ্ছেদগুলো রিলেটেড আছে এই অনুযায়ী কেউ যদি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন তখন কিন্তু প্রয়োজন স্পিকারই রাষ্ট্রপতি হন। স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার স্পিকারের অনুপস্থিতি স্পিকার হিসেবে থাকেন। কিন্তু এখন যে পরিস্থিতিটা বাস্তব সেটা হচ্ছে স্পিকারও নেই এবং ডেপুটি স্পিকার তো সম্ভবত জেলে, তো ফলে ওই ইয়েটা অপশনটা আর কাজ করে না। এই জায়গায় নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে প্রধান বিচারপতি এই দায়িত্ব গ্রহণ করতে পারেন। তা এখন শেষ পর্যন্ত আসলে প্রেসিডেন্ট কি সিদ্ধান্ত নেবেন এটা তো আমরা জানি না। যদি কোনো কারণে উনি সিদ্ধান্ত নেন যে না উনি দেশের বাইরে চলে যাবেন ফিজিক্যাল কারণে ট্রিটমেন্টের জন্য এবং এই দায়িত্ব পালন ওনার পক্ষে সম্ভব হবে না, তাহলে সেই ক্ষেত্রে হয়তো প্রধান বিচারপতি এমনি স্বাভাবিকভাবে আসতে পারে। আর এটারও যদি কোনো ব্যতিক্রম হয় অথবা অন্য কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি রাষ্ট্রের দায়িত্ব পালনকারী কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এ ধরনের কেউ যদি প্রেসিডেন্ট হতে চান তাহলে সেই জায়গাটা তো যে স্কোপটা আছে লিখিতভাবে কোনো কিছু নেই সংবিধানে। তবে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাটা আমাদের সংবিধানে নাই, সাধারণত কোনো একটা শূন্যতা যদি তৈরি হয় তখন সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়া হয়, তারা রেফারেন্স দিলে তারা একটা মতামত দেয়, এরকম হয়তো সরকার হয়েছে। হ্যাঁ এরকম হয়তো কোনো একটা অপশন থাকতে পারে। তো ফলে রাষ্ট্রপতি যদি কোনো কারণে যে ধরনের আমরা গুঞ্জন ইত্যাদি শুনতে পাই ওনার শারীরিক কারণে যদি উনি এই পদে না থাকতে চান তাহলে খুব বড় শূন্যতা হবে বলে মনে হয় না। যে কোনো প্রধান বিচারপতিও এই পদে আসতে পারেন, অথবা প্রধান বিচারপতি যদি কোনো কারণে অনাগ্রহী হয় অন্য কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি কিন্তু এই জায়গাটাতে আসতে পারেন। ফয়েজ আহমদ, মাসুম রহমান খলিলি একটু অন্যদিকে কথা বললেন, এ বিষয়ে আপনাদের বক্তব্যটা কি? মহামান্য রাষ্ট্রপতি চিকিৎসার জন্য বিদেশ যেতে চান বা উনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনুমতির বিশেষ কোনো বিধান বা এই ধরনের কোনো আলোচনা আসলে আমার জানা নেই। উনি যদি চিকিৎসার জন্য বিদেশ যেতে চান এটা তো মানে মহামান্য রাষ্ট্রপতিকে অনুমতি দেওয়ার তো কেউ নেই, উনি যেতে চাইলে ওনার অভিপ্রায়ের বিষয় আসলে। সুতরাং এখানে বাস্তবতা হচ্ছে কি আমাদের রাষ্ট্রপতি বর্তমান সরকারের ব্যবস্থা নানান গুরুত্বপূর্ণ পদ নানান পর্যায়ে আমরা মাঝে মাঝেই নানান গুজব শুনি আর কি। গুজবের ডালপালা কখনো কখনো এই পর্যন্ত গিয়ে ছড়ায় যে রাতের বেলা যখন আমরা ঘুমোতে যাই তখন আমরা শুনতে পাই যে মাননীয় প্রধান উপদেষ্টা নেই, এখানে অন্য কেউ দায়িত্ব নিয়ে নিয়েছে। তো পরের দিন যেহেতু আমরা ওই দপ্তরেই চাকরি করি, পরের দিন যখন আমরা কার্যালয়ে যাই তখন আগে জিজ্ঞেস করি আমাদের জন্য আছে নাকি পাল্টে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, রাতের বেলায় বহু কিছু হয়ে যায়, সোশ্যাল মিডিয়া হয়, নানানজন আমাদের পরিচিত জনেরা আমাদেরকে ফোন করে, সাংবাদিক বন্ধুরা ফোন করে জানতে চায় বড় কিছু হচ্ছে নাকি। ইভেন এই যে পোর্ট্রেট সরানো নিয়ে হঠাৎ করে আলোচনায় আসলো, দেখুন একটা ঘটনা ধরেন ঘটেই চলছে কন্টিনিউয়াসলি, আপনি জানলেন না, আপনি হঠাৎ যেদিন টের পেলেন সেদিন আপনার কাছে এটা নতুন, আপনি সেটা নিয়ে একদম মানে হুমড়ি খেয়ে পড়লেন, এত বড় ঘটনা কি হচ্ছে, তাহলে ছবি সরানো না শুধু মানুষটাকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা, এ ধরনের নানান গুঞ্জন থাকে। এটা আমরা ফেস করেছি, আমরা বলেছি এবং আমরা অনুরোধ করি যত রাতের ঘটনা যত বেশি শুনবেন তত অবিশ্বাস করবেন। এখন দিনের আলোতে যা ঘটবে সেটাকে বেশি বিশ্বাস করবেন। রাতের ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই মানে কিছু কিছু গুজবের ন্যূনতম একটা ভিত্তি থাকে, বলে না যে যা কিছু রটে তার কিছু না কিছু তো বটে। আমরা ইদানিংকালে রাতের গুজবে এমন শুনছি তার কিছুই ঘটছে না, কিন্তু রটে যাচ্ছে অনেক কিছু। এটা আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এইটা এই অভ্যুত্থান সময় থেকে শুরু করে একটা গ্রুপ নানানভাবে বিভিন্ন গুজব ছড়িয়ে সক্রিয় ছিল, এই গুজববাজরা সক্রিয় আছে। এখানে আমি খুব আপনাকে রেফারেন্সের জন্য একটা তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সে সময় তারা কয়েক লাখ ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়েছে অনলাইনে প্রোপাগান্ডা করার জন্য, অফিসিয়ালি প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু
এটা আমি সাংবাদিক হিসেবে আমি নিজে রিপোর্টও করেছিলাম দেশি মিডিয়ায় বিদেশি মিডিয়ায়। এই মানুষগুলিকে প্রশিক্ষণ দিয়ে শেখানো হয়েছে কিভাবে, মানে তখন তারা টার্গেট করেছিল পরবর্তী নির্বাচনকে, বেসিক্যালি Right. 24-এর যে নির্বাচন, ওই নির্বাচনকে সামনে রেখেই একটা বিশাল গ্রুপ, কয়েক লাখ, আমি বললাম প্রাথমিকভাবে সেটা 1 লাখ ছিল। পরে তাদের আবার প্রশিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে সারা দেশে এই নেটওয়ার্ক বিস্তার করা হয়েছে। শুধু এই যে মানুষগুলি লাখ লাখ টাকা ব্যয় করে প্রশিক্ষিত করা হলো, তাদেরকে নানানভাবে সরকারি সুযোগ সুবিধা দিয়ে দলীয় কাজে ব্যবহার করা হলো, সেই মানুষগুলি তো এখন সবচেয়ে বেশি সক্রিয় কিন্তু সোশ্যাল মিডিয়ায়। তারা নানান সময় তারা খুব উপলক্ষ খোঁজে, কিসের সঙ্গে কি দিয়ে ঘটনা জুড়ে দিলে পরে এটার একটা ভালো মানে ট্র্যাকশন পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায়, কোনটা ভাইরাল হয়ে যাবে, এই ধরনের প্রবণতাটা বুঝে। সুতরাং আপনি ধরুন মাননীয় রাষ্ট্রপতি অসুস্থ, কেউ কেউ চান না যে উনি আর রাষ্ট্রপতি থাকুক, তার পোর্ট্রেট সরিয়ে নেওয়া হয়েছে। জাস্ট এই 3টা ঘটনাকে পাশাপাশি দাঁড় করিয়ে যদি আপনি একটা কনক্লুশনে পৌঁছাতে চান আপনার মতো করেও, তাহলে আপনি একটা সমীকরণ দাঁড় করতে পারবেন। এটা এর বাইরে আসলে কিছু না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, রয়েছেন মাসুম রহমান খলিলি, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক। আমরা আবারও ফয়েজ আহমদের কাছে যাব। একজন সাংবাদিক হিসাবে আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন একটি প্রশ্নের সম্মুখীন হচ্ছি। সে প্রশ্নটি হলো, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো? আপনার কাছে আমার প্রশ্ন, এই সাধারণ মানুষের কাছে এই প্রশ্নটি কেন আসছে বা তাদের মনে এই প্রশ্নের উদ্রেক হচ্ছে? দেখুন, আমার প্রাথমিক অবজারভেশন হচ্ছে এই প্রশ্নটা ভোটের আগের দিন পর্যন্ত থাকবে, যে আগামীকালকে ভোট হবে তো। এর কিছু কারণ আছে। এর প্রধান কারণ হচ্ছে প্রয়োজনে অপ্রয়োজনে নির্বাচন নিয়ে এক ধরনের হাইপ তৈরি করা হয়েছিল, যে নির্বাচন হবে না, কেউ কেউ নির্বাচন না হোক এটাই চাচ্ছে। এই ধরনের একটা আলোচনা আমাদের নানান সোসাইটির নানান স্পেসে এটা জুড়ে দেওয়া হয়েছিল। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর 4 মাসের মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি বলেছিলেন যে আগামী বছরের ডিসেম্বর থেকে পরবর্তী 2026 সালের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি এর মধ্যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের থেকে নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য। পলিটিক্যাল পার্টিগুলি তাদের নানান ধারণার কথা তুলে ধরেছে, নির্বাচন নিয়ে দাবির কথা তুলে ধরেছে, তারা তাদের ভালো দিক মন্দ দিক, কোন সময় নির্বাচন হলে কি হতে পারে না হতে পারে, এই বিষয়গুলি নিয়ে সামনে হাজির হয়েছে। আপনি খেয়াল করে দেখুন, প্রধান উপদেষ্টা যে দায়িত্ব গ্রহণের 4 মাস পরে যেই প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিলেন যে এই থেকে এই সময়ের মধ্যে নির্বাচনটি হবে, তার থেকে এক চুলও তিনি সরেছেন কিনা? বরঞ্চ এগিয়ে আসছেন, পর্যন্ত বলেছিলেন। হ্যাঁ, উনি ওনার সময়ের মধ্যে থেকেছেন। উনি প্রাথমিকভাবে যদি কোনো সুনির্দিষ্ট মাসের কথা বলে থাকেন, উনি এপ্রিলের কথা বলেছেন। বিভিন্ন পলিটিক্যাল পার্টি প্রকাশ্যে অপ্রকাশ্যে আলোচনায় বা ময়দানের আলাপে অন্য আরো সময়কে সাজেস্ট করেছে, যেখানে অধিকাংশ পার্টির ক্ষেত্রে দেখা গেছে ফেব্রুয়ারিতে কারো কোনো আপত্তি নেই। তার ভিত্তিতে উনি সকলের ঐক্যমত্যের বা সকলের প্রত্যাশিত ওই সময়টাকে গুরুত্ব দিয়েছেন উনি, এবং বাস্তবতাকে তাদের মতো করেই বিবেচনা করেছেন যে রমজানের পরে হওয়া, এপ্রিলে হলে ইমিডিয়েটলি এটা বাজেট চলে আসা এবং এই সময় বর্ষা হওয়া,
এই সব কিছু মিলিয়েই উনি ফেব্রুয়ারিকে ঠিক করেছেন, হুম। অর্থাৎ রমজানের আগে নির্বাচনটা হবে। উনি ওনার কথা থেকে সরেননি, উনি প্রত্যেকের মতামতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এখন পর্যন্ত যতগুলি বিষয়ে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, উনি একটারও কোনো ব্যত্যয় ঘটাননি। উনি ওরকম মানুষ নন। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা যদি অন্য কোনো কনস্পাইরেসি কেউ এটা নিয়ে করার চেষ্টা করে থাকে, আমাদের ক্রিয়াশীল যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে, এর প্রত্যেকটা পার্টি নির্বাচনমুখী। আমি আপনাকে বলছি, আমরা ময়দানের আলাপে নানানভাবে অনেক কিছু দেখি, কিন্তু আপনি গতকালকে আমি জামায়াত ইসলামের একজন নেতার বক্তব্য দেখছিলাম যে ওনারা ডিসেম্বরে নির্বাচন হলেও সেটার জন্য প্রস্তুত, যে কোনো সময় নির্বাচনের জন্য ওনারা প্রস্তুত। আপনি এনসিপির কথা বলছেন, এনসিপিও বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, আমাদের কোনো আপত্তি নেই, আরো সামনে নিয়ে আসুক, কোনো আপত্তি নেই। বাট তাদের কিছু সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে গণপরিষদ এসে, এগুলি নিয়ে। সুতরাং আপনি দেখুন, একটি দলও এখন পর্যন্ত কি বলেছে না ফেব্রুয়ারি থেকে নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। অতএব নির্বাচন পিছিয়ে দেওয়ারও কোনো দাবি নেই এখানে, নির্বাচন পিছিয়ে যাওয়ারও কোনো কারণ নেই এখানে। সুতরাং নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, যদি মানে কোনো দৈব দুর্বিপাকের মতো ঘটনা না ঘটে, দেশে যদি কোনো এমন প্রাকৃতিক দুর্যোগ না চলে আসে যেটা নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করে না। আদারওয়াইজ কোনো সম্ভাবনা নেই নির্বাচন পিছিয়ে যাওয়া। এটা নিয়ে যে শঙ্কার আলাপগুলি হয়, এগুলি আমি বলবো কিছুটা রাজনৈতিক কারণ, আর কিছুটা শুধুমাত্র ধারণাপ্রসূত, এর বাইরে কিছু না। মাসুদ রহমান খলিলি, ফয়েজ আহমদ সরকার অবস্থানটা বললেন যে তাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে সকল প্রস্তুতি নিচ্ছে, আমরা লক্ষ্য করছি। কিন্তু এখানে দুটো বিষয় কিন্তু আসলে রয়েছে, একটি হলো জুলাই সনদ, আর হলো পিআর। জুলাই সনদের ব্যাপারে জামাত ইসলাম এবং এনসিপি কঠোর অবস্থান নিয়েছে, তারা এর আইনি ভিত্তি চায়। নোট অফ ডিসেন্ট দিয়ে চার্টার হবে, এটা আসলে পৃথিবীর কোথাও হয়নি অতীতে, এরাও চাচ্ছে না। আর পিআরের ব্যাপারে আমার মনে হয়েছিল শুরুর দিকে সম্ভবত এটা একটা রাজনৈতিক বাগাড়ম্বর, যেটাকে আমরা বলি, নানান জায়গায় বক্তৃতা করে, মাঠের বক্তৃতা, যেটা ফয়েজ আহমদ বলছিলেন। কিন্তু ইদানিং তাদের কথাবার্তা কিন্তু আলাদা। তারা পিআরের ব্যাপারে একাট্টা, বিশেষ করে জামাত পিআরের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। এবং এই যে পিআর যদি না হয় এবং জুলাই সনদটা যদি ঠিক মতো না হয়, যারা আইনি ভিত্তি চাচ্ছে এবং নতুন ইলেকশনের আগেই তারা কার্যকর দেখতে চায়, তাহলে কি দাঁড়াবে? প্রথম কথা হচ্ছে কি, ফয়েজ ভাই যেটা বললেন সরকারের প্রস্তুতির বিষয়টা, এটার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কারণ আমরা নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক যে প্রস্তুতি, সেটা দেখি হচ্ছে এই যে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে বা যে টাইমে নির্বাচন হওয়ার কথা, সেই সময়ে নির্বাচন সব প্রস্তুতি আমরা দেখছি। আর রাজনৈতিক দল, বিশেষ করে ফ্যাসিবাদ বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল আছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারেও কিন্তু কোনো দ্বিমত নেই। আর প্রধান উপদেষ্টা এমন ব্যক্তি নন যিনি ওনার কমিটমেন্ট থেকে সরে আসেন। কিন্তু প্রধান উপদেষ্টার কমিটমেন্টের আরও কিছু সাইড ছিল আর কি। যেমন উনি বলছেন সংস্কার, মানে মৌলিক সংস্কারগুলো, এবং একই সাথে বিচারের যে প্রক্রিয়া, ফ্যাসিবাদকে জবাবদিহিতার যে একটা বিচারিক প্রক্রিয়া আছে, এটা শেষ হওয়ার পরে, শেষ মানে একটা বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য একটা মাত্রা যাওয়ার পরে এই সময় নির্বাচন হবে। এখন আপনি যে প্রশ্নটা করলেন জুলাই সনদ এবং পিআরের যে সাবজেক্টটা, এই সাবজেক্ট নিয়ে কিন্তু মানুষের মধ্যে সংশয়টা তৈরি হচ্ছে। সংশয়টা কোন জায়গায়? সংশয়টা হচ্ছে কি, এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, এটা কেন হয়েছিল? তিনটা মৌলিক কারণ আছে তো। একটা হচ্ছে ফেসিবাদ যাতে বারবার ফিরে না আসে, এটার জন্য একটা সংস্কার, মৌলিক সংস্কার নিতে হবে। আর হচ্ছে এই যে গণহত্যা অথবা মানবতা বিরোধী অপরাধ, এটাকে একটা জবাবদিহিতার মধ্যে আনার জন্য একটা বিচার হতে হবে। আর সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে গণতান্ত্রিক রূপান্তর হতে হবে, টেকসই গণতান্ত্রিক রূপান্তর। এটি হচ্ছে মৌলিক জিনিস। এখন ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই নির্বাচন গণতান্ত্রিক রূপান্তরের জন্য একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। এটার ব্যাপারে পলিটিক্যাল ফোর্স বলি অথবা গভর্নমেন্ট, কারো কোনো দ্বিমত কিন্তু নেই। কিন্তু সমস্যাটা দাঁড়াচ্ছে এই যে জুলাই সনদ অথবা পিআরের যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা হচ্ছে আর দুটো যে পয়েন্ট আছে গণ অভ্যুত্থানের, এই পয়েন্টের সাথে যুক্ত। এখন জুলাই সনদের মধ্যে যে একমত হওয়া বিষয়গুলো অথবা মৌলিক যে সংস্কারের সাবজেক্ট, এটাকে যদি অপশনাল রাখা হয়, তাহলে ওই যে জুলাই গণ অভ্যুত্থানের তিন চেতনা, এই তিন চেতনার একটা কিন্তু আর কার্যকর থাকে না। যেটার জন্য এনসিপি এবং জামাত ইসলামী বা অন্যান্য কয়েকটা রাজনৈতিক দল খুব কঠোর অবস্থানে নিয়েছে। তারা বলছেন নির্বাচনের জন্য তো নির্বাচন, যেনতেন একটা নির্বাচন তো আমরা চাই না। আমরা যে নির্বাচনটা চাই সেটা হচ্ছে কার্যকর, যাতে গণতান্ত্রিক রূপান্তর হয়, ফ্যাসিবাদ ফিরতে না পারে, এই বিষয়টা নিশ্চিত করার জন্য যাতে করে কিছু
মৌলিক সংস্কারগুলো কার্যকর হয়, অন্যদিকে বিচারিক প্রক্রিয়াটা একটা পর্যায় পর্যন্ত যায়। এই যে রাজনৈতিক যে আমরা সংশয়ের কথাটা বলছি বা একটা শঙ্কার কথা বলছি, এই শঙ্কার মূল জিনিসটা কিন্তু এই জায়গায়। এখন যে এই পরিস্থিতিটা ওভারকাম করেও কিন্তু নির্বাচন হওয়া সম্ভব, কিন্তু সেই জায়গাটাতে পলিটিক্যাল ফোর্স যেগুলো আছে তাদেরকে একটু কাছাকাছি আসতে হবে। যেমন এনসিপির একটা বক্তব্য আমরা দেখছিলাম, তারা বলছে যদি তারা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কিছু বিরোধ অথবা তাদের মনের ইচ্ছার বাইরের জিনিসকে তারা গ্রহণ করেছে, কিন্তু এই জুলাই সনদের ব্যাপারে তারা সেটা করবে না, তার মানে সংস্কারের ব্যাপারে তারা আপোষ করবে না। অন্যদিকে জামাত ইসলামের পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে, যদি যা আগে ছিল তাই যদি থাকে, সংস্কার যদি অপশনাল হয়, পরবর্তী সরকার যারাই আসুক না কেন তারা ইচ্ছা করলে সংস্কার বাস্তবায়ন করবে, না হলে করবে না। এরকম একটা ব্যবস্থা যদি থাকে, তাহলে এই ব্যবস্থার মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর কার্যকর যেটা আমরা চিন্তা করি, ফেসিবাদ আর ফিরতে না পারার মতো একটা গণতান্ত্রিক নির্বাচন এবং রূপান্তর, এটা তো সম্ভব না। তা আমার ধারণা হচ্ছে কি, এখন যে পরিস্থিতিটা আছে, রাজনৈতিক দুইটা পক্ষ নিশ্চয়ই আরও কাছাকাছি আসবে। তবে দুইটা জিনিস প্রয়োজন আছে। একটা জিনিস হচ্ছে কি, আপনার সংস্কারের বিষয়ে একটা আইনি বাধ্যবাধকতা থাকতে হবে। সেটা যে কোন ফরম্যাটে হবে সেটা হয়তো ঐকমত্য কমিশন ঠিক করতে পারে আলাপ আলোচনার মাধ্যমে। আর সেকেন্ড যে জিনিসটা, পিআরের যে বিষয়টা বলা হচ্ছে, আনুপাতিক নির্বাচন, আনুপাতিক নির্বাচনের ব্যাপারে জামাত ইসলামী বা ষাটগণতন্ত্র আন্দোলন তারা চাচ্ছে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ সব জায়গায় আনুপাতিক নির্বাচন। অন্যদিকে বিএনপি বলছে কোনো জায়গায় আনুপাতিক নির্বাচন না, আর এনসিপি বলছে আপাতত উচ্চ কক্ষের আনুপাতিক নির্বাচন। এই জায়গাটা তো কিন্তু একটা মাঝামাঝি আসার একটা অবকাশ আছে। যদি আমরা উচ্চ কক্ষতে একমত হই, আর উচ্চ কক্ষের ব্যাপারে যদি ক্ষমতাহীন একটা ব্যবস্থা আমরা করতে চাই, যদি বলি যে নিম্নকক্ষে একটা আইন পাশ হবে, সেই আইনটা যদি তারা অনুমোদন না করে 1 মাস পর স্বয়ংক্রিয়ভাবে এটা বাস্তবায়ন হয়ে যাবে, এই জাতীয় বিষয় যদি থাকে, তাহলে তো উচ্চ কক্ষ অনেকটা অর্থহীন হয়। তো ফলে এখানে কার্যকর সংস্কারের ব্যাপারে সবাইকে কিন্তু অগ্রসর হতে হবে। তা যদি না হয়, আজকে মানুষের মধ্যে যে নির্বাচন নিয়ে সংশয়, সেই সংশয়টা আপনি সহজে দূর করতে পারবেন না। একটা জিনিস মনে করতে হবে, প্রফেসর ইউনূস সাহেবের অধীনে যদি কোনো নির্বাচন হয়, সেটা সত্যিকার অর্থে আমি বিশ্বাস করি একটা ঐতিহাসিক নির্বাচন হবে। কোনো কারণে রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীন দৃষ্টিভঙ্গি অথবা পদক্ষেপের কারণে সেটা যদি সম্ভব না হয়, তাহলে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে কিন্তু আমি আশঙ্কা করি এটা হয়তো ঠিক না। সেটা হচ্ছে ফেসিবাদী রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশকে গত 20 বছর এটা আরেকটা দেশের ইচ্ছার দ্বারা পরিচালিত করেছে বলে কথা আছে, সেই ফোর্সটা আবার দৃশ্যপটে হাজির হতে পারে। তখন আজকে আমরা যে শক্তিগুলোকে পরবর্তী সরকার গঠন করবে বলে আশা করতেছি, সেটা হয়তো অন্যরকম কিছু হতে পারে। ফয়েজ আহমদ, আমরা যাই বলি না কেন, আসলে একটু সংকট তৈরি হয়েছে। সংকট তৈরি না হলে মানুষের মধ্যে, সব মানুষের মধ্যে এই প্রশ্ন জাগতো না। আমার প্রশ্ন হলো যে এই যে নির্বাচন ঘিরে দ্বন্দ্ব সংশয় তৈরি হয়েছে, সরকার কিভাবে এই অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে? সরকারের দিক থেকে সরকারের দিক থেকে নির্বাচন আয়োজন নিয়ে, ওই সময়ে নির্বাচন হওয়া নিয়ে এই ধরনের কোনো সংশয়ের জায়গা নেই। এবং আমরা বিশ্বাস করি সরকারের এই অবস্থান নিয়ে কোনো মহলেও কোনো সন্দেহ সংশয় নেই, যেটা ভাই বলছিলেন। বাট এটা একটা ফ্যাক্ট যে পলিটিক্যাল পার্টিগুলির কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন অবস্থানের কারণে একটা সংশয় দেখা দিচ্ছে নানানভাবে। সেটা কি? সেটা হচ্ছে, ধরুন ভাই যেটা বলছিলেন পিআর পদ্ধতি, সেটা গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে, তাই তো, বা ঐকমত্য কমিশনের যে সমস্ত প্রপোজাল, সেগুলিতে অনেক ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট সহ সেই সনদে থাকা, সেটা কতটা কার্যকর, এই ধরনের আলোচনা উঠেছে এসব নিয়ে। এই সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে সরকার শুধুমাত্র ফ্যাসিলিটেট করতে পারে, সবাইকে একসঙ্গে নিয়ে বসতে পারে, কিন্তু ছাড় রাজনৈতিক দলকে দিতে হবে। যে রাজনৈতিক দল হঠাৎ করে পুরো নির্বাচন ব্যবস্থাটা পিআর পদ্ধতিতে চায়, তাদেরকে কিছু ক্ষেত্রে হয়তো ছাড় দিতে হতে পারে। আবার যে রাজনৈতিক দল পিআর মোটে মানতেই রাজি নয়, বা বক্তব্য বিবৃতিতে আমরা দেখি যে পিআর কি এটা ওনারা বুঝেন না, এটা খায় না মাথা দেয়, এই ধরনের কথা বলেন, ওনাদেরকে এটা একটু বুঝতে হবে যদি না বুঝে থাকেন। আর আমি বিশ্বাস করি, আমি এই চাকরিতে আসার আগে তো আমি রিপোর্টিংই করেছি, সাংবাদিকতা করেছি, পলিটিক্যাল জার্নালিজম করেছি। আমি খুব ভালোভাবে বিশ্বাস করি আমাদের দেশের পলিটিশিয়ানরা অ্যাটলিস্ট পিআরটা বোঝে। ভোটাররা এখনো বুঝে কি বুঝে না সেটা নিয়ে সন্দেহ সংশয় আছে, কিন্তু পলিটিশিয়ানরা বোঝে। সুতরাং এইটাকে অ্যাড্রেস করতে হবে। ইগনোর করার মধ্য দিয়ে, ডিনায়াল প্রসেসের মধ্যে দিয়ে যদি আপনি যান, আপনি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে আপনি মিটমাট করতে পারবেন না। পলিটিক্যাল পার্টিগুলি যেখানে সবাই তার নিজ নিজ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সরকারের কি এখানে কোনো দায়িত্ব নেই? আছে। ওই যে
সবগুলি পার্টিকে এক জায়গায় বসানো, এজেন্ডাকে সামনে নিয়ে আসা, দিস ইজ দ্য এজেন্ডা। আপনি আলোচনার জন্য তো একটা সূত্রপাত ঘটাতে হবে। যদি পলিটিক্যাল পার্টিগুলি, সবচেয়ে ভালো হয় কি জানেন, পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে থেকে কেউ কেউ দায়িত্ব নিতে পারে। একটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা, আরেকটা হচ্ছে পলিটিক্যাল ডিসকাশন, পলিটিক্যাল ডায়ালগ কেন হবে না? এখানে কিন্তু একটা সংকট তৈরি হয়েছে, আপনার ভালো বিষয় উঠিয়েছেন। সেটি হলো যে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে 5ই আগস্টের পর রাজনৈতিক দলগুলো পরস্পরে বসা উচিত ছিল, সেই পুরনো সিস্টেমে চলে আসছে। রাজনৈতিক দলগুলো নিজেরা বসছে না। এটা যে আসলে একেবারেই বসছে না, হয়তো আনুষ্ঠানিকভাবে বসছে না, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু আনুষ্ঠানিক অনেক মিটিং করেছে, কিন্তু ডায়ালগ হিসেবে বসছে কিনা সেটা তো ডেফিনেটলি আমরা ওইভাবে দৃশ্যমান কোনো ডায়ালগ দেখি নাই। কিন্তু যুগপৎ আন্দোলন বলেন বা ফেসিবাদ বিরোধী আন্দোলনের নানা শক্তির সঙ্গে বিএনপিকে আমরা মিটিং করতে দেখেছি, অর্থাৎ তাদের পুরনো মিত্রদের সঙ্গে। এর মধ্যে যে তাদের পুরনো মিত্রদের সঙ্গে নতুন মিত্র যোগ হয়েছে, তারা কেউ কেউ উপেক্ষিত হয়েছে বা তারা কেউ কেউ বসেনি একসঙ্গে। বা পলিটিক্যাল পার্টিগুলির বিভিন্ন সভা সমাবেশও আমরা দেখেছি যে নিমন্ত্রণ করার ক্ষেত্রে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও এক ধরনের কাউকে বাদ দেয়া, কাউকে নিয়ে রাখা, এরকম এটা পলিটিক্সে খুব বেশি অস্বাভাবিক কোনো ঘটনা নয়, কিন্তু একটা মার্জিন থাকা লাগবে আমার। ঠিক কোন জায়গা পর্যন্ত আমি আপনার বিরোধিতা করব? যখনই বিরোধিতার জায়গাটা হয়ে যাবে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, তখন সেটাকে কিন্তু নোটিস করতে হবে ইমিডিয়েটলি। অন্তত 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সেটা আপনাকে বিবেচনা করতে হবে। সুতরাং পুরোপুরি পিআরের যে দাবি, এটা আমার কোনো পজিশন না, কিন্তু আমি বলছি যে পুরোপুরি পিআরের যে দাবি, সেটা কতটা মানা যায় কতটা মানা যায় না, এটা নিয়ে ডিসকাশন হতে হবে পলিটিক্যাল পার্টিগুলোর। গণপরিষদ নির্বাচনের যে দাবি উঠেছে সেটা নিয়ে ডিসকাশন হতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের যে পদ্ধতিগত আলোচনা হচ্ছে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা নিয়ে খুব ওপেন ডিসকাশন হতে হবে এবং নাগরিকদেরকে পরিষ্কার করতে হবে যে এই সংস্কার, মৌলিক সংস্কারের যে বিষয়গুলি আমরা করতে চাই সেগুলি কিভাবে আসলে বাস্তবায়িত হবে। এটা গেল আপনার নির্বাচন পূর্ববর্তী সময় পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তাকে দূর করার সলিউশনের পদ্ধতি যদি আমরা বলি। তাহলে কি আমাদের সমস্যা শেষ? সমস্যা শেষ নয়, সমস্যা আবার আরেকটা শুরু হবে, সেটা হচ্ছে নির্বাচনকে ঘিরে। ওই নির্বাচনটা কতটা সংঘাতপূর্ণ হবে, নির্বাচনটা কতটা শান্তিপূর্ণ হবে, নির্বাচনটা কতটা নিরপেক্ষ এবং নির্বাচনটা কতটা সুন্দর হবে, সেইটাও আপনি যদি বলেন এখানে, আমি জানি না আপনি কিভাবে নেবেন। বাস্তবতা হচ্ছে সেখানেও সরকার আসলে ফ্যাসিলিটি করবে। আপনি মোটেও কল্পনা করতে পারেন না এইভাবে যে একটা কেন্দ্রে 12 থেকে 14 জন পুলিশ বা আনসার সদস্য মিলে একটা নির্বাচনকে সুষ্ঠু করতে পারে। নির্বাচন সুষ্ঠু করার জন্য দায়িত্ব পলিটিক্যাল পার্টিগুলিকে নিতেই হবে। আদারওয়াইজ আপনি একটা সুন্দর নির্বাচন, আপনাকে মাথায় রাখতে হবে কলুষিত নির্বাচনের মধ্য দিয়ে যেই দল বা যে জোট বা যে রাজনৈতিক প্ল্যাটফর্ম শক্তি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তাদের পরিণতি হয় শেখ হাসিনার মতো। এটা আপনাকে চোখের সামনে ভাসিয়ে রাখতে প্রতিনিয়ত। আপনার কাছে কেমন শোনাবে আমি জানি না, আপনি অনেক বড় পলিটিক্যাল পার্টি হতে পারেন, দিন শেষে আপনাকে ধরা ঠিক দিতে হবে বাচ্চা বাচ্চা ছেলেরা যখন স্লোগান দিয়ে আপনাকে নামিয়ে দেবে। এই জায়গায় আপনি সেই জায়গায় ধরা আপনাকে দিতেই হবে। সুতরাং এটাকে যদি আপনি উপেক্ষা করেন, সাময়িকভাবে আপনি যদি মনে করেন যে না আমি এখন সবকিছু উপেক্ষা করে আমি সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখি, আপনি যেতে পারেন, কিন্তু কত দূর আপনি যেতে পারবেন সেটা আপনার জানা থাকা উচিত, কারণ আপনার খুব নিকটেই দৃষ্টান্ত আছে। এটার জন্য আপনাকে এখন ইতিহাসের বই খুলে বসতে হবে না, আপনি স্মৃতিতে একটু নক করলে বেরিয়ে আসবে। সুতরাং এই বাস্তবতাগুলি আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমি মনে করি ছাড় দেওয়ার যে মানসিকতা আমাদের রাজনীতির দীর্ঘদিন আসলে ছিল না। আবার আপনি আমাদের রাজনীতির যদি মানে একটা অভূতপূর্ব প্রেক্ষাপট বা অভূতপূর্ব দৃষ্টান্ত তৈরি হওয়ার কথা বলেন, সেটা কিন্তু এই জাতীয় ঐকমত্য কমিশনই করেছে। সবগুলি পলিটিক্যাল পার্টি বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে কখনো এরকম হয়েছে কিনা যে সব পার্টি একই জায়গায় বসে নিজেরা ঝগড়াঝাটি করছে, নিজেরা ডিবেট করছে, নিজেরা একজন আরেকজনের প্রস্তাবকে চুলছেড়া বিশ্লেষণ করছে এবং একটা ঐকমত্যে ন্যূনতম পৌঁছাচ্ছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আমরা এত সুন্দর যে একটা ঘটনা ঘটলো, আমাদের পলিটিশিয়ানরা যে এত দারুণ একটা দৃষ্টান্ত সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। সেটা বাঁচিয়ে রাখার উদ্যোগ এই পার্টিগুলিকে নিতে হবে। জি, মাসুম রহমান খলিলি, আপনার মতে এই সংকট কাটাতে মূল ভূমিকা কারা নিতে পারে, সরকার নাকি রাজনৈতিক দল? এখানে আসলে দুই পক্ষকেই ভূমিকা রাখতে হবে। ফয়েজ ভাই বলছিলেন সরকার ফ্যাসিলিটেটের ভূমিকা পালন করছে। আসলে এই যে ঐকমত্য কমিশন যে কাজটা করছে, এটা একটা ঐতিহাসিক কাজ। এতগুলো রাজনৈতিক দলকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে।
তারা প্রথম দিকে যে ধরনের বিরোধের বিষয়গুলো ছিল এটা কিন্তু তালিকাটা অনেক বড় ছিল, কিন্তু যখন শেষ শেষ এখনো চূড়ান্তভাবে হয়নি, কিন্তু এই পর্যায়ে যে আসছে এখানে কিন্তু বিরোধের বিষয়গুলো অনেক সংকুচিত হয়ে আসছে। আমার বিশ্বাস রাজনৈতিক দলগুলো যদি আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দেয়, একটু যদি ছাড় দেয়, যেটা উনি বলছিলেন, তাহলে কিন্তু এটা সমস্যার সমাধান হতে পারে। তবে এই ক্ষেত্রে সরকারের অবশ্য ভূমিকা আছে। যেমন নির্বাচনের ক্ষেত্রে সরকার কিন্তু শুধুমাত্র মানে একটা পরিবেশ দেওয়ার চাইতেও আরও কিছু দায়িত্ব কিন্তু আছে। কিন্তু একটা প্রশ্ন ওঠে, সেটা ফয়েজ আহমদ উঠিয়েছেন, সেটা হলো রাজনৈতিক দলগুলো যদি সুষ্ঠু নির্বাচন না চায় তাহলে সরকারের পক্ষে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব না, কিন্তু সরকার এই বিষয়টা তুলে ধরতে পারে। যে পয়েন্টটা উনি উল্লেখ করেছিলেন, যদি একটা কলুষিত নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্যে যে দল বা জোট ক্ষমতা যায় তাদের পরিণতিটা কি হয়, কলুষিত নির্বাচনের পরের যে শাসনটা সেটাও কিন্তু কলুষিত শাসনে হবে। রাজনৈতিক দলগুলো দেয়ালের ভাষা বুঝতে পারছে, তাদের আচরণ কিন্তু সেটা মনে হয় না, সেটা সবসময় হয়তো মনে নাও হতে পারে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু আমরা দেখি না তারা কিন্তু দায়িত্বশীলতার কাছাকাছি চলে আসেন। ঐকমত্য কমিশনের যে মিটিংগুলো সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। যেমন একটা পর্যায়ে মনে হচ্ছিল যে সম্ভবত এখনকার প্রশাসন কি ভেঙে যাচ্ছে, এই যমুনা ঘেরাও, সহিংসতা, এই সেই, মানে তখন মনে হচ্ছিল যে সরকারের পক্ষে মনে হয় আর কাজ করা সম্ভব হচ্ছে না, কিন্তু হঠাৎ করে দেখলাম যে পরিবেশ পাল্টে গেছে। এভাবে আমরা রাজনৈতিক রঙ্গমঞ্চে এবং সকল ক্ষেত্রে দেখছি একটা পর্যায়ে কিন্তু আবার দায়িত্বশীলতার দিকে চলে আসে। এটা হচ্ছে আমাদের আশার দিক। আমার বিশ্বাস হচ্ছে নির্বাচনের ব্যাপারেও পলিটিক্যাল ফোর্সগুলো সেদিকেই যাবে। সবচেয়ে বোধহয় সম্ভবত বড় যে সংকটটা রাজনৈতিক দলগুলোর জন্য, সুষ্ঠু নির্বাচন না হলে বা নির্বাচনটা সময় মতো না হলে বিপদে কিন্তু তারাই পড়বে। কি বলবেন? অবশ্যই তারা পড়বে, এমনকি যারা গণ অভ্যুত্থান করেছে তারা বিপদে পড়বে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো বিপদে পড়বে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, একটা রাষ্ট্র তার কাঠামো যদি ঠিক না হয়, একটা সিস্টেমের মধ্যে যদি না যেতে পারে, তাহলে সেই রাষ্ট্রে কিন্তু নানান ধরনের বিপত্তির মধ্যে পড়ে। এটা নিরাপত্তার বিপত্তি হতে পারে, এটা সার্বভৌমত্বের বিপত্তি হতে পারে, এটা পররাষ্ট্র সম্পর্ক এবং কৌশলগত বিপত্তি হতে পারে, যেগুলো কিন্তু আমরা মধ্যপ্রাচ্যের নানান দেশের মধ্যে এটার পরিণতিটা আমরা দেখতে পাই। ফলে আমরা একটা সিস্টেমকে রক্ষা করি, দায়িত্বশীলতার পরিচয় দেয় এবং ছাড়দের মানসিকতা লালন করি। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশ টেলিভিশন নতুন আঙ্গিকে দেশব্যাপী শুরু করতে যাচ্ছে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন কুড়ি 2025। প্রতিযোগিতার বিষয়ভিত্তিক বিভাগ: অভিনয় বিভাগ, অভিনয়, আবৃত্তি, গল্প বলা অথবা কৌতুক; নৃত্য বিভাগ, সাধারণ নৃত্য অথবা উচ্চাঙ্গ নৃত্য; সঙ্গীত বিভাগ, দেশাত্মবোধক বা আধুনিক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, হান্ত, নাচ। 6 থেকে 11 বছরের নিম্নে শিশুরা ক গ্রুপে এবং 11 থেকে 15 বছর পর্যন্ত কিশোর কিশোরীরা খ গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আবেদনের সময়সীমা 15 আগস্ট 2025 থেকে 5 সেপ্টেম্বর 2025। আবেদন বা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া: অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীগণ বিনামূল্যে নির্ধারিত ফর্মে আবেদন করে রেজিস্ট্রিভুক্ত হবেন। আবেদন ফর্ম বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bt থেকে সংগ্রহ করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে। এছাড়াও অনলাইনে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bt থেকে গুগল ফর্ম পূরণ ও চাহিত প্রমাণক আপলোড করে সাবমিট করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ 3টি বিষয়ে আবেদন করতে পারবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত স্থানে নাম ও তারিখ লিখে প্রতিযোগীর জন্ম সনদ, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে ইমেইল notunpuri@gmail.com অথবা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে নতুন কুড়ি, বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা 1219 বরাবর
নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণপূর্বক notunkuribtv@gmail.com ইমেইলে বা রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে কিংবা গুগল ফর্মে নির্ধারিত কাগজপত্র আপলোড করে সাবমিট করতে হবে। যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। একাধিক পদ্ধতিতে আবেদন বাতিল বলে গণ্য করা হবে। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, রয়েছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুম রহমান খলিল। ফয়েজ আহমদ, আপনার চোখে ফেব্রুয়ারি নির্বাচনের ভবিষ্যৎ কি? বাংলাদেশে অতীতে যতগুলো নির্বাচন হয়েছে এর মধ্যে আমরা কিছু কিছু নির্বাচনকে মন্দের ভালো হিসেবে আখ্যায়িত করি, কিন্তু আইডিয়াল নির্বাচন 91-কে সবচেয়ে ভালো নির্বাচন বলে, সবচেয়ে ভালো নির্বাচন, অর্থাৎ আমাদের এখানকার যেগুলি এক্সিস্ট করে সেগুলির মধ্যে সেরা। রাইট রাইট। বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুরো অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাচন কমিশন, এমনকি পলিটিক্যাল পার্টিগুলিও প্রকৃতার্থেই এখন পর্যন্ত তাদের এই আন্তরিকতাটা দেখাচ্ছে যে আগামী নির্বাচনটা একটা সেরা নির্বাচন হোক। আগামী নির্বাচনে আমাদের প্রধানতম চ্যালেঞ্জ কি? আগামী নির্বাচনে আমাদের প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে এই নির্বাচনটাকে বানচাল করার জন্য একটি শক্তি সক্রিয় রয়েছে, সেই শক্তিকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা। আগামী নির্বাচনে আমাদের প্রধানত চ্যালেঞ্জ হচ্ছে গত 16 বছর 17 বছর ধরে যে মানুষগুলি ভোট কেন্দ্রে যেতে পারেনি সেই মানুষগুলিকে ভোট কেন্দ্রমুখী করা। আগামী নির্বাচনে আমাদের প্রধানত চ্যালেঞ্জ হচ্ছে যে এমন একটি সরকার এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হবে যে সরকার গণ অভ্যুত্থানের ভাষাকে বুঝতে পারবে, দেয়ালের লেখনকে বুঝতে পারবে। এই যে এই এত এত সংকট, এত এত আলোচনা সমালোচনার মধ্যেও বেশ কিছু মৌলিক সংস্কারের যেই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পেরেছি সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হবে। আগামী নির্বাচন আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের, সত্যি বলতেই যে স্বপ্ন বাস্তবায়নের যেই প্রথম পদক্ষেপ, সেটা আগামী নির্বাচনই হতে পারে। আনফর্চুনেটলি যদি আগামী নির্বাচনটা ভালো নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ অনেক দূর পিছিয়ে যাবে, অনেক পিছিয়ে যাবে। এখানে আমি বিশ্বাস করি না যে আগামী নির্বাচন খারাপ হলেও, আগামী নির্বাচন নিয়ে অনেক রকম প্রশ্ন থাকলেও বা যা তা হয়ে গেলেও যে যেই পতিত শক্তি পালিয়েছে তারা আর ফেরত আসতে পারবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আপনার এখানে ফ্যাসিবাদের যেই নতুন অভ্যুত্থান ঘটবে না, ফ্যাসিবাদের যে নতুন আবির্ভাব হবে না, সেটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। শেখ হাসিনার এখানে আর ফিরে আসার কোনো জায়গা নেই, শেখ হাসিনার ফিরে আসার কোনো কারণ নেই। শেখ হাসিনা এখানে ফিরে আসলে তার দলের মানুষের হাতেই তার মৃত্যু ঘটবে। তার এত এত দলের মানুষকে একা ফেলে রেখে সে পালিয়েছে, এই মানুষগুলি তাকে ছাড়বে না। আসলে আমি একটা জাস্ট এক্সাম্পল দিই আপনার। এই যে সর্বশেষ 15ই আগস্ট পালন নিয়ে কত কথা হয়েছে, কিছু সাধারণ সমর্থক, দর্শক বা যে কারণে বিভ্রান্ত বা যাই হোক, তারা নানান জায়গায় ফুল দিতে গিয়েছে, নাজেহাল হয়েছে। তো আপনি আওয়ামী লীগের একজন কর্মীকে দেখেন তো কোনো জায়গায় 15ই আগস্ট পালন করতে গিয়ে কোনো হামলার শিকার হয়েছে, আক্রান্ত হয়েছে, অ্যারেস্ট হয়েছে, আছে কোনো ঘটনা? নেই। তার মানে এটা শেষ। ফ্যাসিবাদের কবর এখানে, আওয়ামী ফ্যাসিবাদের কবর এখানে রচিত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের কবর পৃথিবী থেকে কখনোই হয় না। ফ্যাসিবাদ একটা জিনিস এক্সিস্ট করে, সেটাকে আমরা লালন করব কিনা, সেটাকে আমরা ধারণ করব কিনা, সেটা সিদ্ধান্তের বিষয়। ফ্যাসিবাদ আওয়ামী লীগ হয়েছে, ফ্যাসিবাদ অন্য কেউ হতে পারে না। ফ্যাসিবাদ জামাতও হয়ে উঠতে পারে, ফ্যাসিবাদ এনসিপি হয়ে উঠতে পারে, ফ্যাসিবাদ বিএনপি হয়ে উঠতে পারে। যদি আপনি ফ্যাসিবাদী হয়ে উঠতে চান, আগামী নির্বাচনটা এমন নির্বাচন হওয়া উচিত যেই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার ভারসাম্য এমনভাবে তৈরি হবে যে সিস্টেমই আপনাকে ফ্যাসিবাদ হতে দেয় না। আমি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সুতরাং আমার জন্যই আমি এমন ব্যবস্থা তৈরি করি যাতে আমি খারাপ হয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও না হতে পারে। এটা হচ্ছে আমার ভালো থাকার একটা শর্ত মাত্র। সুতরাং আগামী নির্বাচন আমাদের সবগুলি পলিটিক্যাল পার্টিকে অন্তত এই ন্যূনতম ঐক্যের মধ্যে আসতে হবে যে আগামী সরকার, আগামীর বাংলাদেশ যেন নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম দিতে না পারে, সে ধরনের একটি ক্ষমতার ভারসাম্যের দিকে আমাদেরকে যেতে হবে। মাসুম রহমান খলিল, আমাদের আজকের আলোচনায় নয় শুধু, বাইরেও যে বিষয়টা রয়েছে সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর নিজেদের স্বার্থেই, দেশের স্বার্থে না হলেও
নিজেদের কল্যাণের কারণেই আসলে ফেব্রুয়ারি নির্বাচনটা সুষ্ঠু হওয়া উচিত। আপনি কি বলবেন? হ্যাঁ, আমিও মনে করি যে ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এটা রাজনৈতিক দলগুলো উপলব্ধি করে। এখানে সংকটটা একটা জায়গায়, সেটা হচ্ছে কি নেতৃত্ব যদি উপলব্ধি করে এটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় সংকট হয়। যেমন আমরা এই যে চাঁদাবাজির একটা অভিযোগ রাজনৈতিক দলগুলোর, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে দেখি, কিন্তু রাজনৈতিক নেতৃত্বকে আসলেই চাঁদাবাজি এটাকে চায়, এভাবে বিস্তৃত চায় না। যদি চাইতো তাহলে এক একটা দল থেকে হাজার হাজার বহিষ্কার করার বিষয় থাকতো না। সংকটটা এই জায়গায় আসলে বহিষ্কার করার পরও থামছে না। সংকটটা এই জায়গায়, সেটা হচ্ছে এটা কার্যকর করার বিষয়। এই কার্যকর করার ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে অনেক কঠিন হতে হবে। কোনো কোনো রাজনৈতিক দলের মেকানিজমে এটা খুব বেশি কঠিন না, সহজ, আবার কোনো কোনো দলের পক্ষে বেশ কঠিন, বিশেষ করে গণসংগঠন যেগুলো আছে। কিন্তু এই কঠিন কাজটা করতেই হবে, আর এই ক্ষেত্রে সরকারের দায়িত্ব অবশ্যই আছে। আমার মনে পড়ে যে শাহাবুদ্দিন সাহেবের সময় আমরা 91 নির্বাচনকে সবচেয়ে ভালো নির্বাচন বলি। এরপরে লতিফুর রহমান সাহেবের যে টাইমটা, ওই নির্বাচনটা কেমন হবে এই নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সংশয়ের মধ্যে ছিলাম। ওই সময় কি করা হয়েছিল, সম্ভবত 14 জন সচিবকে পরিবর্তন করা হয়েছিল এবং কিছু মেসেজ দেওয়া হয়েছে, যার কারণে সেই নির্বাচনটা কিন্তু 91-এর কাছাকাছি একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল। তা আমরা এই সময়েও যতই লিমিটেশন থাকুক না কেন, সরকার যদি খুব সিরিয়াস হয় এবং রাজনৈতিক দলগুলো যদি তাদের রিয়ালিটিটা বুঝতে পারে আসলে কি করতে হবে, এই যে সিস্টেমের কথা বললেন না, এমন একটা সিস্টেম গ্রহণ করতে হবে যাতে করে কেউ ইচ্ছা করলে ফেসিবাদী না হতে পারে। এই বিষয়টাকে লালন করে যদি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে, আমার বিশ্বাস যে ঐতিহাসিক একটা নির্বাচনের আশাবাদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ব্যক্ত করেছেন সেটা সম্ভব, এবং আগামী নির্বাচন হয়তো এরকম একটা কিছু হতে যাচ্ছে। একটা জিনিস যোগ করি এখানে, ভাই যেটা বলেছেন খুব যৌক্তিক, যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি বা লিগ্যাল ফ্রেমওয়ার্কটা এমন জায়গায় আপনাকে করতে হবে যেটার মধ্য দিয়ে আপনি শুধু প্রত্যাশা করবেন ভালো নির্বাচন হবে, তা তো নয়। ভালো নির্বাচনের জন্য আপনার কিছু এলিমেন্ট রেডি রাখতে হবে। যেমন শেখ হাসিনার সময় শেখ হাসিনা আরপিওটা, মানে নির্বাচন যে আইনের অধীনে হয়, আরপিওটাকে সংশোধন করে নির্বাচন কমিশনের ক্ষমতাটাকে খর্ব করেছিল। নির্বাচন কমিশন চাইলেই কোনো নির্বাচন বাতিল করতে পারত না। এই সরকার ইতিমধ্যে সেই আরপিও সংশোধন করে আগের জায়গায় ফেরত গেছে। নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশন এখন সেইভাবে ক্ষমতায়িত হয়েছে, নির্বাচন কমিশন চাইলে একসঙ্গে 3 আসনে নির্বাচন বাতিল করে দিতে পারবে। অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় কেন্দ্র দখল করবেন, ভোট বাক্স নিয়ে যাবেন, ভোটারদেরকে ইন্টিমিডেট করবেন বা বাধা দিবেন, প্রার্থীকে প্রচারণা চালাতে দিবেন না, নির্বাচন কমিশন ঢাকায় বসে ওই আসনে নির্বাচন বাতিল করে দেবে। এই ক্ষমতা নির্বাচন কমিশন সংরক্ষণ করে। একই সঙ্গে আরেকটা যেটা সংশোধন করা হয়েছে, না ভোটের একটা বিধান যুক্ত করা হয়েছে, যেটা হচ্ছে কোনো আসনে যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয়, ক্যান্ডিডেট যদি একজন হয়ে যায়, সেখানে না ভোট, ব্যালটে না ভোট থাকবে, ইলেকশন হবে। যেহেতু আইনে ইলেকশনে তো আপনার সিঙ্গেল ক্যান্ডিডেট হওয়া কিন্তু কোনো অপরাধ নয়। কিন্তু আমাদের এখানে তো কি হয়েছে, যে সিঙ্গেল ক্যান্ডিডেটটাকে এমন ভাবে করা হয়েছে এটা ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে, সেটা একটা অপরাধ। কিন্তু সিঙ্গেল ক্যান্ডিডেট এমনও তো হতে পারে যে ভাই একটা আসনে এমন একজন ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করছেন, দল মতের উদ্দেশ্যে সবাই বলছেন আপনি আমাদের নেতা, হতে পারে না? আমাদের দেশের কোনো না কোনো প্রান্তে এরকম জনপ্রিয় মানুষ থাকতেও পারে। সুতরাং সেটা তো তার অপরাধ নয়। সেটার পরীক্ষাটা হবে আপনি ভোট কেন্দ্রে আপনি নির্বাচিত হবেন কি হবেন না তার মধ্যে। যদি না ভোট আপনার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে ওই ভোট বাতিল হয়ে যাবে। সুতরাং এই ধরনের প্রাতিষ্ঠানিক যে মেকানিজমগুলি তৈরি করা, সে বিষয়ে সরকার এবং নির্বাচন কমিশন খুবই সক্রিয়তার সঙ্গে করছে। সত্যিকার অর্থে একটি চমৎকার, একটি স্মরণে রাখার মতো নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের দিক থেকে বলুন বা নির্বাচন কমিশনের দিক থেকে বলুন, যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তা নিয়ে সরকারের আন্তরিকতার ন্যূনতম ঘাটতি নেই। ফয়েজ আহমদ এবং মাসুমুর রহমান খলিলি, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।